আসসালামু আলাইকুম, ভালো আছেন? খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় চ্যাপ্টার 4, বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি, এখানে সবকিছু মিলিয়ে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এই অধ্যায়টা বাংলাদেশের সমাজ, অর্থনীতি, সাহিত্য, সংস্কৃতি, এই অধ্যায়টা আমরা সাহিত্য, সংস্কৃতি এগুলো পরীক্ষায় আসে না এখান থেকে। এখানে বেসিক্যালি আসবে সেটা হলো বাংলাদেশের অর্থনীতি থেকে। আপনারা গাইডলাইন ক্লাস করেছিলেন, ওই ক্লাসের আসলে আমরা সরকারি কিছু অর্থনৈতিক পরিকল্পনার উপরে জোর দিয়েছিলাম। এখন কিন্তু সেটার গুরুত্ব আসলে থাকবে না, সেটার গুরুত্ব থাকবে না। এখান থেকে সবসময় প্রশ্ন আসে, তবে এখান থেকে যেগুলো মানে নেসেসিটি যেগুলো আসি সবসময় যেটা থাকে, নেসেসিটি হলো ডেটা। কিছু ডেটা এখানে কালেকশন করতে হবে, যেমন বিশেষ করে যদি বলি জিডিপি, আজকের একটা মানে পিডিএফ যেটা, এখানে কিছু আপনারা ডেটা পেয়েছেন। জিডিপি বলি, জিডিপি প্রবৃদ্ধি বলি, জিডিপি গ্রোথ, তারপরে জিডিপির সংজ্ঞা, ওটা না, তারপরে ধরেন আপনার দারিদ্র্যের হার, তারপরে হলো মুদ্রাস্ফীতি, তারপরে রপ্তানি আয়, আমদানি ব্যয়, তারপরে হলো বিনিয়োগ, তারপরে হলো রিজার্ভ, তারপরে হলো মাথাপিছু আয় ও জিডিপি। এটা মিনিমাম 5 ইয়ার্স, লাস্ট 5 ইয়ার্সটা এখানে মানে নোট করা রাখাটা খুব জরুরি। আপনারা দেখবেন অনেকগুলোই কিন্তু আমি আপনাদের আজকের শীটের মধ্যে এটা আছে। এইগুলো নেসেসিটি ডেটা, এটা এই অধ্যায়ের মধ্যে রাখতে হবে। আর কিছু বেসিক ডেফিনিশন, যেমন ধরেন আপনার জিডিপি, জিএনপি, এনএনপি, জিডিপি, জিএনপি, এনএনপি, জিএনআই, তারপর হলো ইনফ্লেশন, তারপর হলো ডিভ্যালুয়েশন, জিডিপি, জিএনপি, এনএনপি, জিএনআই, ইনফ্লেশন, ডিভ্যালুয়েশন, তারপরে হলো সোয়াপ কারেন্সি, তারপরে হলো নীতি সুধার, পলিসি রেট, নীতি সুধারও বলে। এগুলো সম্পর্কে একটা ছোট্ট সংজ্ঞা জানতে হবে। কর রেয়াত, এই সম্পর্কিত অর্থনীতি সংক্রান্ত সংজ্ঞাগুলো মনে রাখতে হবে। আর এবছরের জন্য যা গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের জন্য যা গুরুত্বপূর্ণ, 1 নম্বরে সেটা হলো যে অর্থনৈতিক শ্বেতপত্র ঘোষণা করছে সরকার। শ্বেতপত্র প্রণয়ন কমিটি, বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এই কমিটির আদ্যপান্ত সম্পর্কে জানতে চাইবে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। এরপরে সরকারের কাছে যেটা গুরুত্বপূর্ণ, কারণ তারা 2-3টা বিষয়কে খুব গুরুত্ব দিয়েছে। যেটা হলো যে অর্থনৈতিক সংক্রান্ত বিষয়াবলীতে সরকারের কৌশলগত পদক্ষেপ কি হতে পারে। কারণ শ্বেতপত্র প্রণয়ন কমিটির যে বেস ধরা হয়েছে, বেস হলো 3টা। একটা হলো সরকারের কৌশলগত অর্থনৈতিক পদক্ষেপ, আরেকটা হলো এসডিজি বাস্তবায়ন,
আর একটা হলো এলডিসি উত্তরণের ফলে যে চ্যালেঞ্জ মোকাবেলা। এই তিনটা ইস্যু দেওয়ার কারণে তিনটা ইস্যুই এখানে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ থাকবে, মানে আলোচনার মধ্যে এই তিনটা ইস্যুকে আপনার রাখতে হবে। ক্লিয়ার? নাম্বার 3 এসডিজি বাস্তবায়ন। নাম্বার 4 এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ। নাম্বার 5 বাংলাদেশের অর্থনীতির অন্তরায় সমূহ। অহেতুক অর্থনৈতিক পরিকল্পনা ও মেগা প্রজেক্টের পরিকল্পনা লিখলে চলবে। মেগা প্রজেক্টের সমালোচনা। দারিদ্র বিমোচন, দারিদ্র বিমোচনে সরকারের যে কিছু পদক্ষেপ ছিল, সে পদক্ষেপগুলোর চাইতে যেটা 2002 থেকে যেটা পরিকল্পনা ছিল পিআরএসপি, অর্থাৎ পিআরএসপির যথার্থতা, অর্থাৎ এটাকে ফিরিয়ে আনতে পারে। এটা খুবই আমার কাছে মনে হয়েছে এটাকে ফিরিয়ে আনতে পারে, বা এটাকে একটা যেটাকে বলে একটা সিগনেচার রাখবে, যে এরকমের একটা দারিদ্র বিমোচন কৌশলপত্র ছিল, যেটা 2002 সালে বিএনপি গভর্নমেন্ট কর্তৃক প্রণীত। এবং আপনার মনে রাখবেন যে কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন এটা এভাবেই চলবে, অর্থাৎ এখন আগে যে আওয়ামী লীগ সেট ছিল এখন বিএনপি সেট বা জামাত সেট হবে। সো সেক্ষেত্রে কিন্তু পিআরএসপিতে তারা ফিরে যেতে পারে, কারণ দেন অ্যালায়েন্স গভর্নমেন্টের একটা প্রস্তাবনা ছিল পিআরএসপি। সো ওখানে চলে যেতে পারে। অর্থাৎ এখন যে দারিদ্র বিমোচনের যে কয়েকটা পরিকল্পনা ছিল, অষ্টম, সপ্তম, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তার আগে কিন্তু পিআরএসপি ছিল। সো পিআরএসপিটা কোনো বইতে নাই, এটা আমি নোট করে আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। পিআরএসপি কিন্তু আমি দেখলাম যে বইতে থাকার কথাও না, কারণ এখনকার বইগুলো তো বুঝে নাই যে প্রেক্ষাপটটা তৈরি হবে। এরপরে হলো যে পিআরএসপির যথাযথতা ফিরিয়ে আনবে এটা। আরেকটা হলো যে সোশ্যাল সেফটি নেট, অর্থাৎ সামাজিক যে নিরাপত্তা কর্মসূচি, এই কর্মসূচিগুলো বর্তমান প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা ও অপ্রয়োজনীয়তা, কোনগুলো প্রয়োজনীয় কোনগুলো অপ্রয়োজনীয় সেগুলো সম্পর্কে মূল্যায়ন করা। ঠিক আছে, আমার মনে হচ্ছে যে এই কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। আর কিছু কন্টেম্পোরারি কিছু ইস্যুস থাকে, যেমন পোশাক শিল্প। এই পোশাক শিল্প সম্পর্কে কিছু সমস্যা থাকে। এটা তো আসলে পোশাক শিল্প তো আপনি পড়বেনই, এটা এসে পড়বেন, রচনার জন্য পড়বেন, একটা কম্প্রিহেনশনের জন্য পড়বেন, আবার এখানেও পড়তে পারবেন, ইন্টারন্যাশনাল পড়তে পারবেন। পোশাক শিল্প একটা বিষয়। আরেকটা হলো যে পোশাক শিল্পর পরে আমাদের কিন্তু পরবর্তী যে দুইটা শিল্প আছে, সেই দুইটা শিল্প সম্পর্কে ধারণা রাখে। একটা হলো ওষুধ শিল্প, আর একটা হলো আপনার চামড়া শিল্প। ওষুধ শিল্প, চামড়া শিল্প। আর পাট শিল্পটা এখন গুরুত্ব একেবারে কম, যদিও পাট উৎপাদনে এখন রপ্তানিতে আমরা শীর্ষে। আর 13 নম্বর হলো পাট। তবে আমি এখান থেকে আপনাকে স্টার মার্ক করতে পারি যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা না আসলে আসলে আমার মনে হয় বোকামি হয়। শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেটা 21 আগস্ট গ্রহণ করেছে প্রধান উপদেষ্টা মহোদয়, তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগের যিনি ফেলো, অর্থনৈতিক ফেলো, যে তিনি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে 12 সদস্যের একটা প্রণয়ন কমিটি করছে। যে কমিটি হলো 6টা ক্ষেত্র নিয়ে পর্যালোচনা করবে এবং 3টা ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, এবং সেখানে তাদের কার্যাবলী আছে 6 থেকে 7টা কার্যাবলী তারা পূরণ করবে। এবং হলো এখানে 90 দিনের মধ্যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি মানে তারা তথ্য উপস্থাপন করবে, এবং তাদের মাধ্যমে যেটা আসলে উদ্দেশ্য সেটা হলো যে অর্থনৈতিক যে আস্থা, স্বস্তির জায়গাটা ফিরিয়ে নিয়ে আসা অর্থনীতিতে, এটা হলো তাদের উদ্দেশ্য। এবং
এখানে পরিকল্পনা কমিশনের যে জিইডি অর্থাৎ পরিকল্পনা মন্ত্রণালয়ের যে জিইডি অর্থাৎ জেনারেল ইকোনমিক ডিভিশন তারা সচিবিক দায়িত্ব প্রদান করবে এবং এখানে কমিটিতে যারা আছেন সবাই অবৈতনিকভাবে কাজ করবেন এবং তারা 90 দিনের মধ্যে প্রতিবেদন প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা বরাবর বা তার নিকট তারা উপস্থাপন করবেন। এবং অলরেডি এটা তারা কিন্তু মিটিং করেছে, গত পরশুদিন তাদের প্রথম মিটিং হয়েছে। গত পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার তাদের প্রথম মিটিং হয় জেনারেল ইকোনমিক ডিভিশনে, অর্থাৎ সাধারণ অর্থনীতি বিভাগে তাদের মিটিং হয়। এবং এখানে 12 সদস্যের প্রতিদিন 12 সদস্যের মধ্যে যেমন আমাদের রামরুর যে প্রতিষ্ঠাতা তিনি তাসনিম সিদ্দিকী ম্যাম আছেন, তারপর হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আছেন, তারপরে ডক্টর জাহিদ যিনি একজন অর্থনীতিবিদ তিনি আছেন, এবং বিডা যেটা বাংলাদেশ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বিআইডিএস মানে ডেভেলপমেন্ট স্টাডিজ তার প্রধান আছেন। এবং এখানে সবাই বেসিক্যালি হলো যারা বিভিন্ন আইএনজিওস এবং এনজিওসে কাজ করেন তারা এখানে আছেন। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্বেতপত্র প্রণয়ন কমিটি, এটা পড়তেই হবে। অর্থনীতি সংক্রান্ত বিষয়টিতে সরকারের কৌশলগত পদক্ষেপ কি হতে পারে আর কি এখনকার বিষয়, এটা মোটামুটি প্রশ্নটা আসতে পারে। এসডিজি বাস্তবায়ন এটা তো আসলে করতে হবে, বিকজ এটা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে লাগে। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ এটা আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলাদেশ অ্যাফেয়ার্স দুইটা জায়গায় এখানে লাগবে, কারণ এটা যিনি এখন আসবেন তিনিও কিন্তু এলডিসি উত্তরণের ব্যাপারে আলোচনা করবেন, এটা নিয়ে পলিসিগুলো তৈরি করবেন। এলডিসি উত্তরণের যে চ্যালেঞ্জগুলো কি এটা নিয়ে আলোচনা করবেন, দেখবেন যিনি আসবেন তিনি এটা নিয়ে আসলে ভাবতে হবে। বাংলাদেশের অর্থনীতির প্রধান অন্তরায় সমূহ কি কি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থনীতির অন্তরায় সমূহ কি কি, ভেরি 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 ইম্পর্টেন্ট। অহেতুক অর্থনৈতিক পরিকল্পনা আসলে অহেতুক শব্দটা ব্যবহার করছে যে এটা আসলে সমালোচনা বোঝাতে, যে অর্থনৈতিক পরিকল্পনার সমালোচনা সমূহ। যেমন এখানে 20 বছর মেয়াদী বা 10 বছর মেয়াদী একটা পরিকল্পনা ছিল, যে প্রেক্ষিত পরিকল্পনা বা পার্সপেক্টিভ প্ল্যান 1, পার্সপেক্টিভ প্ল্যান 2, আমরা উই আর ইন পার্সপেক্টিভ প্ল্যান 2। তারপরে হলো যে মিডল ইনকাম কান্ট্রি টার্গেট বাই 2031, এরকম কিছু পরিকল্পনা। তারপর 9th, 8th এবং 9th যে 5 ইয়ার প্ল্যান যেটা আমরা নিয়েছি, এগুলোর মধ্যে আসলে লোভসগুলো বা যে গ্যাপগুলো আছে এবং যে ঝামেলাগুলো আছে সে সম্পর্কে উত্থাপন করা, সেটার উপরে ওটার চাইতে গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্টের সমালোচনা। যে মেগা প্রজেক্টের সমালোচনা এখানে হলো প্রচুর পরিমাণে করাপশন হয়েছে, লেংদি হয়েছে, অতিরিক্ত অর্থ বরাদ্দ হয়েছে এবং এখানে দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে। অনেক কিছু আছে যেটা বাংলাদেশের এই মুহূর্তে দরকার ছিল না সেটাকে দেখানো। যেমন আপনি ধরেন বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট, এই স্যাটেলাইটের আসলে আমরা ভাড়া যদি নিতাম তাহলে এই পরিমাণ অর্ধেক অর্থ ব্যয় করে হয়তো আমরা এই সার্ভিসটা পেতে পারতাম। এরকমের কিছু মেগা প্রজেক্টের সমস্যা। যেমন আজকে একটু আগে দেখলাম যে, যদিও নিউজটা অথেন্টিক মনে হয়নি, আবার মনেও করতে পারে, সেটা হলো যে আপনার যে কর্ণফুলী টানেল, যেখানে 37 লাখ টাকা দৈনিক খরচ, 12 লাখ টাকা এখানে দৈনিক আয় হয়, খরচ দৈনিক 37 লাখ টাকা। তাহলে এই যে সমস্যাটা, তারপরে হলো আপনার মেট্রো রেলে কি পরিমাণ ব্যয় হচ্ছে বা টার্গেট কি হচ্ছে, সেটা হলো বিষয়। তো এই রকমের মেগা প্রজেক্টের সমালোচনাটা খুবই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। তবে আমরা আগের গভর্নমেন্ট হলে মেগা প্রজেক্টের আমরা ইতিবাচক দিক নিয়ে আলোচনা করতাম, নোটও রেডি ছিল। দারিদ্র বিমোচনে পিআরএসপি এর যথাযথতা, এটা আসলে আমার দুইটা স্টার দিতে হচ্ছে। সোশ্যাল সেফটি নেটের প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয়তা, অর্থাৎ সোশ্যাল সেফটি নেটের কিছু কিছু ভাতা নিয়ে একটু একটা সমস্যা আছে, কিছু ভাতা নিয়ে। যেমন আমার মনে হয় একটা অতি উৎসাহী একটা সিদ্ধান্ত হয়েছে যে জ্বালানি তেলের দাম হ্রাস করা। আমার যতটুকু ইকোনমিক্স বুঝি, আমার মনে হচ্ছে যেটা একটা ম্যানিপুলেটিং অর্থাৎ পপুলিস্ট একটা ডিসিশন হয়েছে। কখনই জ্বালানি তেলে যেটা হলো ঘাটতিগুলো কমাতে হয় না, জ্বালানি তেল থেকে যদি আয় ভালো হয় এটাকে রেখে, অর্থাৎ এটা সরকার একটা আয়ের উৎস হবে। এখান থেকে তারা কি করবে যে এটাকে ইহাটা করতে পারে, জ্বালানির টার্গেটগুলো যে শিল্প এরিয়া কি থাকবে বা যেখানে যারা ইন্ডাস্ট্রিয়াল যেটা আছে, যেটা তারা অগ্রাধিকারমূলক যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে সেখানে এক ধরনের হবে, না হলে আরেক জায়গায় হবে। এরকম কিছু পরিকল্পনা করা উচিত ছিল। কারণ আমরা দেখি শ্রীলঙ্কার কিন্তু
অর্থনীতির ধসের পিছনে একটা বড় কারণ ছিল জ্বালানি তেলের মানে মূল্য মানে তার সাশ্রয়ী মূল্য করার কারণে তারা কিন্তু আসলে গ্যাপগুলো পূরণ করতে পারে না। অর্থাৎ একটা দেশে মনে রাখবেন ডেভেলপমেন্ট প্রজেক্ট না থাকলে কিন্তু রাজস্ব আয় হয় না। ডেভেলপমেন্ট প্রজেক্ট যত বেশি গ্রহণ করা হবে তত রাজস্ব বেশি আসবে, তখন তার অর্থনীতিগুলো আসলে সাইকেলটা ভালো থাকবে। নয়তো সাইকেলটা আপনি প্রবাসী আয় বাড়ছে মানে আপনি 2023-24 অর্থ বছরে কিন্তু গত অর্থ বছরের চাইতে 320 কোটি ওটা ছিল 21.61 বিলিয়ন ডলার 22-23 অর্থ বছরে, আর 23-24 অর্থ বছরে মানে 30 জুন পর্যন্ত সেখানে ছিল কিন্তু 23.91 বিলিয়ন ডলার। এটা এবার আবার বাড়বে আশা করা যায়, এখন আবার বাড়তেছে। তার মানে শুধু প্রবাসী আয় বা কিছু বাড়লেই হবে না, এখানে কিন্তু আপনার কাছে মনে হয় যেন ভাই মনে হয় কি কথা বলতেছে যে জ্বালানি তেলের দাম কমলে তো ভালো, সবকিছুর খরচ কমে যাবে, হবে, সবকিছুর খরচ কমে যাবে, তারপরে সবকিছুর দাম কমে যাবে। হ্যাঁ, এটা পপুলার ডিসিশন এই জন্যই বললাম যে এটা সাময়িক সময়ের জন্য ভালো, বাট বৃহৎভাবে অর্থনীতির ক্ষেত্রে কিন্তু এটা খুবই থ্রেট। অর্থাৎ আপনি যেহেতু 131 টাকা অকটেন করছেন, এটাকে আপনার কি করতে হবে এখানে রেখে যেন 1 পয়সাও না বাড়ে, যে আমি আর আগামী 15 ইয়ার্সের মধ্যে বা 5 ইয়ার্সের মধ্যে বা 10 ইয়ার্সের মধ্যে বা 2 ইয়ার্সের মধ্যে আমি এখানে বাড়াবো না। আমি এটাকে এখান থেকে যে মানে আমি আয়টা করে আমি ডেভেলপমেন্ট প্রজেক্টে যাব, ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো থেকে আমার রাজস্ব আসবে, তখন আমি অ্যাডজাস্ট করবো। দেন আমি কি করবো 2-3 বছর পরে এটাকে আমি কমাই ফেলাবো, বা 3 বছর পরে। আপনি দেখবেন IMF বা বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু যাদের স্যাপ থাকে মানে স্ট্রাকচার অ্যাডভান্সমেন্ট প্রোগ্রাম, ওখানে কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করা থাকে যেগুলো নিত্য প্রয়োজনীয় বলতে যেগুলো মানে এসেনশিয়াল, যার কোনো বিকল্প নাই, এইসব প্রোডাক্টের ক্ষেত্রে তারা ভর্তুকি দিতে নিষেধ করে। তো যাই হোক, আমি আসি যেটা হলো যে সোশ্যাল সেফটি নেট, এখানে কিন্তু কয়েকটা বিষয় নিয়ে আলোচনা এদিক সেদিকে আলোচনা হয়েছে। তো সোশ্যাল সেফটি নেটের প্রধান উদ্দেশ্য কিন্তু দারিদ্র্য বিমোচন। সো দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে সোশ্যাল সেফটি নেটের মধ্যে আপনি মুক্তিযোদ্ধা ভাতা নিয়ে আসছেন, তাহলে এটা কিন্তু আপনার দারিদ্র্য বিমোচনের মধ্যে যাচ্ছে না, কারণ মুক্তিযোদ্ধা ভাতা কিন্তু তারা যুগের পর যুগ পেয়ে আসতেছে এবং এই ভাতাটা অনেক হাই একটা ভাতা। তো এই ভাতার সাথে সোশ্যাল সেফটি নেটটা যায় না। এরকমের কিছু সেফটি নেটের আছে যেগুলো আসলে মানে অপ্রয়োজনীয়, সেটাকে আপনার নোট করতে হবে। আর প্রশাসনিক সমাজশিল্প, এই তিনটার মানে সমস্যা সম্ভাবনা সবসময় এগুলো পড়তে হয়, এগুলো গতানুগতিক কোশ্চেন মাঝে মাঝে হয়, এবং 31st BCS এর আগে এগুলোই পরীক্ষা আসতো, এখন না এগুলো আসে। তো এগুলো সমস্যার সম্ভাবনা একবার দেখে যেতে হবে। সমস্যার সম্ভাবনা আমার মনে হয় এটা একটা স্টার দিলে এনাফ, 3টা স্টার লাগবে না, 1টা বা 2টা স্টার এনাফ। আর পাট শিল্প, এটা আমার কাছে এখন গুরুত্বপূর্ণ মনে হয় না। তো শ্বেতপত্র প্রণয়ন কমিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা নিয়ে আলোচনা করব। শুরুতেই শ্বেতপত্র প্রণয়ন কমিটি আমি অলরেডি বেশ কিছু আলোচনা করেছি, আমি এটা নিয়ে আলোচনার মধ্যে বেসিকটা বলে ফেলছি। শ্বেতপত্র প্রণয়ন কমিটি, এটা আসলে একটা শিরোনাম যেটা, সেটা হলো বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থা শ্বেতপত্র প্রণয়ন কমিটি, শিরোনাম হলো বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি, এটা গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বানানটা দেখবেন কিন্তু দীর্ঘকার, উনি কিন্তু রসুকার লেখেন না, দীর্ঘকার লেখেন, মোহাম্মদ লেখেন না, মোহাম্মদ ইউনূস। আর ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক 21 অগস্ট 2024। আর এর প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এখানে কিন্তু মানে সদস্য 12 জন, এবং এই 12 জনের মধ্যে সবাই কিন্তু অর্থনীতিবিদ না। কেউ আছেন যেমন মতামিম আছেন, মতামিম কিন্তু জ্বালানি সংক্রান্ত মতামিম, যে বুয়েটের জার্নি
জ্বালানি সংক্রান্ত তিনি হলেন মানে বিশেষজ্ঞ। আবার দেখবেন তাসনিম সিদ্দিকী আছেন, তিনি কিন্তু প্রবাসী শ্রমিকদের হ্যাঁ, আমি কিন্তু কয়েকদিন ধরে একজন বলছেন যে ভাই আপনি নিউজ পেপারে যে লিঙ্ক দেন সেগুলো পড়ার ট্রাই করি, ইম্পর্টেন্টগুলো আপনি শেয়ার করে আসছেন ভাই, কিন্তু আমি এখন শেয়ার করতে পারতেছি না, বিকজ হলো আমাকে যে হেল্প করে ও খুব অসুস্থ, খুবই অসুস্থ, ওকে ছাড়া পারতেছি না আমি। লিঙ্ক আমার তো সময় নেই, ও আমাকে পাঠায়, তখন আমি একটু দেখে তারপরে আমি গ্রুপে শেয়ার করি। এক্সাম কি হবে, কিসের এক্সাম হবে আজকে? ও আচ্ছা আচ্ছা, অফলাইন এক্সাম হয়েছে, অনলাইনের আমি প্রশ্নটা এখনো দিই নাই, দিব। আপনারা যখনই পাবেন 48 মিনিট সময় নিয়ে তারপরে পরীক্ষা দিয়ে পাঠাবেন। ভাই পড়া শুরু করব, এখনো আনসার্টেন। আচ্ছা, আনসার্টেন তো কিছু থাকবে, আনসার্টেন কিছু থাকবে, এটা স্বাভাবিক। আর আমার মনে হয় ইয়া হবে আর কি, এখনো পুনর্গঠন হয়নি, কারণ সাংবিধানিক পদ তো, এটা নিয়ে আসলে সরকার তো নানানভাবে চেষ্টা করতেছেন এখানে যে দ্রুত সংস্কার করার জন্য। বিষয় হচ্ছে যে সংবিধানটা সংস্কার করা খুব জরুরি ছিল, সংবিধান নতুনভাবে তৈরি করার জরুরি ছিল। সংবিধান যে তৈরি করবে সেখানে বিষয়টা হলো যে 7-1 অনুচ্ছেদ, 7-7 খ, এই অনুচ্ছেদটা খুব ডিস্টার্বড, এটা খুবই ডিস্টার্বড, এবং এটার কারণে ভবিষ্যতে কি হয় এটা বলা যায় না। কারণ এই সংবিধান স্থগিত, বাতিল, রহিত অথবা রদ এগুলো করার যদি কেউ চেষ্টা করে, কেউ যদি এটা অনুমোদন দেয়, কেউ যদি সমর্থন করে, কেউ যদি সহযোগিতা করে, সকল রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হবেন। তবে এইটার যে কি সিগনিফিকেন্স আছে, যে এটা তো মানে কেউ বলতে পারতেছে না, মানে কি যে সিগনিফিকেন্স হবে। আর দেখলাম আজকেও তারা খুব হয়তো কালকে প্রথম আলোতে এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা আসবে আমার মনে হয়। আজকে যে বক্তারা যে বলছেন একটু একটু করে আসছে, সেখানে কিন্তু দে আর নট ক্লিয়ার্ড, একেবারে পুরোপুরি ক্লিয়ার না যে এখানে আসলে ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে পুরো সংবিধান তৈরি করতে পারবে কিনা। আর যদি পারতো তারা কিন্তু আসলে শপথ ভঙ্গ করবে, কারণ শপথের মধ্যে বলা ছিল যে এই সংবিধান সমুন্নত রেখে আমরা আমাদের সিদ্ধান্ত নেব, যে শপথ নিয়েছেন চিফ অ্যাডভাইজার এবং নন অ্যাডভাইজার্স। হয়তো বা এখন আপনার কেউ কোনো সাউন্ড দিবেন না, কেউ হয়তো বা কেউ কিছু বলবেও না, কোনোভাবে কেউ কিছু বলবে না, মুখ বুঝে বসে থাকবে। যখনই গ্রাউন্ড অন্য ধরনের হবে, অন্য গ্রাউন্ড হলে তখন তাদের বিরুদ্ধে মামলা হয়ে যাবে, তখন ওইটা নিয়ে সাউন্ড হবে যে হ্যাঁ এই সংবিধানের সমুন্নত রেখে, তাহলে সংবিধান সমুন্নত না রেখে সে সংবিধান তৈরি করে কেমনে, তাহলে তিনি শপথ ভঙ্গ করছেন, তার শপথ ভঙ্গ হলে তো রাষ্ট্রদ্রোহ মামলা সামিল, তখন আবার এই সমস্যাগুলো কিন্তু তৈরি হবে। তো যেটাই করুক ওখানে শপথটাকে আমার মনে হয় প্রয়োজনের শপথ, আবার যেটা কেউ রিওত নেয় না ওরকমের ওই রাষ্ট্রপতির মাধ্যমে আবার এই শপথ একটা তৈরি করে তারপর নতুন করে শপথ নিয়ে তারপরে তারা সিদ্ধান্ত নিতে পারে। এখানে বৃহৎ পরিসর আলোচনা লাগবে যে সংবিধান তৈরি করতে চায়। আরেকটা বিষয় হলো সংবিধান তৈরি করার জন্য যদি পার্লামেন্ট যদি সংবিধান হয়, তখন কিন্তু পার্লামেন্টে কিন্তু খুব সংক্ষিপ্ত পার্লামেন্ট হতে হবে। নেক্সট পার্লামেন্ট যদি সংবিধান তৈরি করে, তাহলে দে শুড বি কি হয়তো হবে, এটা আপনাকে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হতে হবে। তখন ওই পার্লামেন্টে অ্যাসেম্বলি পাস হওয়ার পর যখনই সংবিধান কার্যকর হবে, তখন নিউ গভর্নমেন্ট আবার আসতে হবে, ইলেকশন দিয়ে তারপর আসতে হবে। ইলেকশন ওইটা ডিজলভ হয়ে যাবে, আগের পার্লামেন্ট ডিজলভ হয়ে যাবে, মানে যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, দেন পার্লামেন্ট তৈরি হবে। এই একটা মানে বিশাল ইয়ে আছে। এখন বিষয় হচ্ছে যে এগুলো তো বলা যাবে না। আমি যদি লেখি যে সংবিধান সমুন্নত রেখে বলছেন, তারা তো তার শপথ ভঙ্গ করছে, আমরা ধুয়ে শেষ করে ফেলাবো, আপনারা তো আমরা শেষ করে ফেলাবো যদি আমি লেখি। অনেক কিছু লিখতে ইচ্ছা করে, এখন আপাতত একেবারে লেখালেখি বাদ দিছি, একেবারেই মানে যতটুকু পারি যে বাদটা দিয়ে থাকা যায় ততটাই থাকা ভালো। আর ইনফরমেটিভ যেগুলো সেগুলো গ্রুপে আলোচনা করবো। তো বিষয় হলো যে কোথায় ছিলাম যেন আমি, সদস্য 12 জন। এখানে কিন্তু বিভিন্ন পেশাজীবী তারা কিন্তু এখানে অন্তর্ভুক্ত থাকবে, বিভিন্ন পেশাজীবী অন্তর্ভুক্ত থাকবেন, আছেন পেশাজীবীগণ অন্তর্ভুক্ত আছেন, কারণ এখানে কিন্তু সবাই আছে, অর্থাৎ সব মানে সবাই বলতে পারেন বিভিন্ন পেশা, শুধুমাত্র ইকোনমিস্টরাই কিন্তু এখানে নাই। সদস্য 12 জন। এখানে মেয়াদ হলো 90 দিন। আর সাচিবিক দায়িত্ব পালন করবে, সাচিবিক দায়িত্ব বা সাচিবিক সহযোগিতা দিবে, সহযোগিতা প্রদান করবে
সাথে সহযোগিতা প্রদান করবে পরিকল্পনা মন্ত্রণালয়ের জিইডি, জেনারেল ইকোনমিক ডিভিশন বা সাধারণ অর্থনীতি বিভাগ, জিইডি সাচিবী সহযোগিতা প্রদান করবে। তারপরে হলো এখানে ন্যায় কমিটির সদস্য 12 জন, ডক্টর দিলীপ ভট্টাচার্য, ঘোষণা দেন হলো ডক্টর মজিবুর রাইট। আর এখন হলো মূল আলোচনা, যে এটা মোটামুটি একটা বেসিক আলোচনা। এরপরে আমরা যাই মূল আলোচনায়, যে এর ফলে মানে এর উদ্দেশ্য কি হবে। উদ্দেশ্য অর্থনৈতিক স্বচ্ছতা আনা, উদ্দেশ্য অর্থনৈতিক স্বচ্ছতা ফিরিয়ে নিয়ে আসা, অর্থনৈতিক স্বচ্ছতা ও স্বস্তি ফিরিয়ে নিয়ে আসা। স্বচ্ছতা ও স্বস্তি ফিরিয়ে নিয়ে আসা। ফিফটিন অ্যামেন্ডমেন্টেও তো শপথ গ্রহণ করছে, মানে 15th অ্যামেন্ডমেন্টে শপথ গ্রহণ করছে, মানে বুঝি না, একটু বুঝিয়ে বলুন তো। এর ক্ষেত্র হলো 6টি। এক হলো সরকারি আর্থিক ব্যবস্থাপনা, মানে তাদের শ্বেতপত্রের যে ক্ষেত্রসমূহ 6টি। 2 মূল্যস্ফীতি খাদ্য ব্যবস্থাপনা, মূল্যস্ফীতি খাদ্য ব্যবস্থাপনা। 3 বাহ্যিক ভারসাম্য। 4 জ্বালানি ও বিদ্যুৎ। 5 বেসরকারি বিনিয়োগ। 6 কর্মসংস্থান। সরকারি আর্থিক ব্যবস্থাপনা, মূল্যস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনা, বাহ্যিক ভারসাম্য, জ্বালানি ও বিদ্যুৎ, বেসরকারি বিনিয়োগ। 6 হলো কর্মসংস্থান। একটা বিষয় লিখে নিন যে কমিটি কাজটা অবৈতনিক। বেতন লিখবেন অবৈতনিক, এদের কারো কোনো খরচ নাই, মানে নাই, মানে বেতন নাই। এরপর শ্বেতপত্রে প্রতিফলিত হবে ক্ষেত্র 6টি। এরপর হলো শ্বেতপত্রে প্রতিফলিত হবে 3টি বিষয়। শ্বেতপত্রে প্রতিফলনের বিষয় 3টি। এক হলো অর্থনৈতিক বিষয়ে সরকারের কৌশলগত পদক্ষেপ। দোমাইয়ে লিখবেন কৌশলগত পদক্ষেপ। আপনার লেখাও চালু হবে, পড়াও হয়ে যাবে। নাম্বার 2 এসডিজি বাস্তবায়ন। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা। শ্বেতপত্রে প্রতিফলনের বিষয় হবে 3টি। এরপরে হলো যে আপনার কার্যাবলী। কি হবে? কার্যাবলী 1 নম্বর হলো অর্থনীতিতে দুর্নীতি রোধ করা আমাদের পরিকল্পনা না, হলো দুর্নীতি
মাত্রা, ব্যক্তি ও কারণ। ব্যাংকের মাত্রা, ব্যক্তি ও ও কারণ পর্যালোচনা। কারণ পর্যালোচনা। 2 নম্বর, 2 হলো অর্থ পাচার সমস্যার সমাধান। অর্থ পাচার সমস্যার সমাধান। 3 ব্যাংক খাতের সমস্যার সমাধান। ব্যাংক খাতের সমস্যা চিহ্নিত করো নাকি, এখানে সমস্যার সমাধান না, কারণ একটা ব্যাংক কমিশন সরকার করবে, ঘোষণা দিয়েছে যে ব্যাংক কমিশন হবে। এই জন্য এখানে খুব বেশি বিস্তারিত যে ব্যাংক সমস্যার যে বিস্তারিত বিষয় সেটা থাকবে না। এরপরে হলো সরকারি অর্থ ব্যয় পর্যালোচনা। সরকারি অর্থ ব্যয় পর্যালোচনা। নম্বর 5 মেগা প্রকল্পের চ্যালেঞ্জ ও বিদেশি ঋণ। মেগা প্রকল্পের চ্যালেঞ্জ মোকাবেলা। নাম্বার 6 বিদেশি ঋণ পরিশোধের উপায়। বিদেশি ঋণ পরিশোধের উপায়। 7 অর্থনীতিতে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির পর্যালোচনা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির পর্যালোচনা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির পর্যালোচনা। ঠিক আছে, এইটা হলো বিষয় যে এই হলো শ্বেতপত্র প্রণয়ন কমিটি সংক্রান্ত বিষয়। এই এর বাইরে আরেকটা বিষয় আছে যে মানে কিছু অর্থনৈতিক পরিকল্পনার গ্যাপ বা হলো গ্যাপের বাংলা কি হতে পারে, গ্যাপ নির্দিষ্টকরণ। যেমন একটা আছে যে অষ্টম পঞ্চবার্ষিকীতে, যেমন পঞ্চবার্ষিকীতে টার্গেট ছিল যে ট্যাক্স জিডিপি রেশিও, এই রেশিওটা হবে কি হলো 14%। এটা বর্তমানে যেটা ট্যাক্স জিডিপি রেশিও সেটা কিন্তু 11.8%। 23 তারিখের পত্রিকা কিন্তু এটা আসছে, মানে ওদের ওই শ্বেতপত্র পড়ার সময়। এটা হলো যেমন যে গ্যাপ নির্দিষ্টকরণ, যেমন ঠিক আছে এই রকমের কার্যাবলী। তারপরে হলো আপনার প্রতিফলনের বিষয়, উদ্দেশ্য। এই হলো শ্বেতপত্র প্রণয়ন কমিটি। ঠিক আছে, তো কিছু বেসিক বিষয় আছে। বেসিক একটা হলো জিডিপি আর একটা হলো জিএনপি। একটা জিডিপি আর একটা হলো জিএনপি। এটা আমরা জানি যে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, আর এটা হলো গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এটা হলো মোট দেশজ উৎপাদন, আর মোট জাতীয় উৎপাদন। এখানে হলো যে
দেশি ইকুয়াল টু দেশি প্লাস বিদেশিদের উৎপাদন, আর এটা হলো দেশি ইকুয়াল টু দেশে প্লাস বিদেশি উৎপাদন, উৎপাদন বা হলো আয়, অবলিক দিয়ে উৎপাদন অবলিক আয়। অর্থাৎ দেশের অভ্যন্তরে যা উৎপাদন হবে সেটা হবে জিডিপি, আর দেশি মানুষ দেশে উৎপাদন করুক আর বিদেশে উৎপাদন করুক সেটা হবে জিএনপি। যেমন প্রবাসী আয়, এটা একটা জিএনপির বিষয়। আর জিডিপি হলো যেমন রাজস্ব, এই রাজস্বটা হলো জিডিপির অন্তর্গত। আর জিএনআই হলো যে জিএনআই, সেটা হলো দেশের জিএনআই হলো গ্রোস ন্যাশনাল ইনকাম। আচ্ছা ঠিক আছে, জিডিপি এবং জিএনপি, ঠিক আছে। এখানে গুরুত্বপূর্ণটা হলো ডিভ্যালুয়েশন। ডিভ্যালুয়েশনের বাংলা হলো অবমূল্যায়ন। অবমূল্যায়ন মানে হলো যে ডলারের বিপরীতে, ডিরেক্ট ডলার, অন্য কিছু না, ডলারের বিপরীতে নিজ দেশের মুদ্রামান কমিয়ে রাখা, কৌশল, এটাই হলো ডিভ্যালুয়েশন। আর বিপরীতে নিজ দেশের মুদ্রার মান কমিয়ে ফেলা। এর ফলে যা হয়, 1 নম্বর রপ্তানি বৃদ্ধি পায়, রপ্তানি বাড়ে। 2 আমদানি কমে। 3 দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি হয়, হয়। 4 উৎপাদন বাড়ে। আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, উৎপাদন বাড়ে। এক্সাম্পল E.G মানে এক্সাম্পল, চীন ও জাপান ডিভ্যালুয়েশন অনুসরণ করে, ডিভ্যালুয়েশন অনুসরণ করে। আমরা আরো একবার দেখাইছিলাম না ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে, হ্যাঁ মনে হয় দেখাইছিলাম। এটা যদি বাংলাদেশ হয়, বাংলাদেশের যদি 100 টাকা সমান সমান $1 যখন ছিল, এটাকে যদি ডিভ্যালুয়েট করে 200 টাকা সমান সমান $1 করে, এটা হলো ডিভ্যালুয়েশন। এবং সেক্ষেত্রে কি হবে, যদি কেউ $1 নিয়ে আসে একটা শার্ট কেনার জন্য, ধরুন টি শার্ট কিনতে আসছে $1 নিয়ে বিদেশিরা, তাহলে $1 আগে 1 টাকার মানে 100 টাকার ভ্যালু দিত। তাহলে এই টি শার্টটা 100 টাকা দাম, সেক্ষেত্রে $1 নিয়ে এসে সে একটা টি শার্ট পাইতো, $1 একটা টি শার্ট পাইতো, এখন পাবে 2টা টি শার্ট, যে কারণে সে বেশি কিনতে উদ্বুদ্ধ হবে, এর ফলে রপ্তানি বাড়বে। অর্থাৎ যিনি টাকা নিয়ে আসবেন $1, তিনি আগে 100 টাকার ভ্যালু পাইতেন, এখন 200 টাকার ভ্যালু পাবেন, এই জন্য সে বেশি পণ্য পাবেন, তিনি বেশি কিনতে উৎসাহিত হবে। আমদানি কমে, অর্থাৎ যখন সে আবার আমদানি করতে চায়, ধরেন একটা কলম আমদানি করবে, এই কলমটার দাম হলো $1, তাহলে যদি কেউ আমদানি করতে চায় আগে 100 টাকা দিয়ে কিনলে হয়তো, এখন তাকে 200 টাকা দিতে হবে। সেক্ষেত্রে সে দেখবে যে না, আমি 200 টাকা দিয়ে একটা কলম কিনবো না, আমি 150 টাকা দিয়ে কি করবো, আমি একটা কলম তৈরি করব। তখন সে একটা কলম তৈরি করবে 150 টাকা দিয়ে, তাহলে মানে তার উৎপাদনটা বাড়বে। আর যখন সে কিনতে উৎসাহিত হবে, তখন আমদানি কমবে। আর যখন আপনি ডিভ্যালুয়েট করবেন, ডলারের বিপরীতে যখন টাকা বেশি ছাপাতে হবে, তখন আপনাকে অবশ্যই দীর্ঘমেয়াদে আপনার ডিভ্যালুয়েশন